आपकी আদালতে আম আদমি পার্টির নেতা কুমার বিশ্বাসের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন রাজনীতিতে মিসফিট। দেখুন, এখন তো আপনার এই কবিতা শোনার পর আমার মনে হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল আর আপনি মিলে একটা রাজনৈতিক পার্টি তৈরি করেছিলেন, আর আপনি বলেছিলেন আমি তো কবির হৃদয় নিয়ে এসেছি, রাজনেতার বুদ্ধি আমার কাছে নেই। তো আপনার মনে হয় না আপনি এসে ভুল করেছিলেন? না, ভুল নয়। যেমন আমার সম্পর্কে বলা হয় যে আমি হলাম পার্ট টাইম রাজনীতিবিদ, পূর্ণকালীন রাজনীতিবিদ না। আমি আপকি আদালতের দর্শকদের কাছে জানতে চাই, আমার পার্টি ছেড়ে দিন, যে কোনো পার্টিতে এমন কারা কারা রয়েছেন যারা বিধায়ক হয়নি, মন্ত্রী হয়নি, সাংসদ হয়নি, কিন্তু ৩০ দিন ধরে নতুন নতুন জ্যাকেট আর সাদা জামা কাপড় পরে উড়োজাহাজে নিজের পুরো দলকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ান। এদের এই সমস্ত খরচ কে চালায়? আমার মতো মানুষকে 5 দিন প্রোগ্রাম করতেই হয়, কবি সম্মেলন করতেই হয়, চেক আসবে, তারপর ট্যাক্স জেটলি বাবুর কাছে যাবে, সেই বেঁচে যাওয়া টাকা দিয়ে আমার সংসার চলবে। আর আজকাল তো আমার কবিতার উপরে 18% ট্যাক্সও বসে গেছে। বলুন তো, 18% জিএসটি হয়ে গেছে, আর লাখ টাকার উপর চলে যায়, 50 থেকে 60 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স চলে যায়। তাই আমি এখনো পর্যন্ত এটা বুঝতে পারলাম না, মানে ওই শিল্প সত্তাটা আমার মধ্যে আসেনি। এটার ডিপ্লোমা কোথায় হয় আমি এখনো জানি না, কিন্তু এটার একটা শিল্প আছে। গুপ্তাজির কাছে জানতে পেরে যাবেন। না, কিন্তু এরকম গুপ্তবিদ্যা আমি শিখতেও চাই না। যেটা আমার হৃদয়ের যেটা উপযুক্ত বিদ্যা, সেটাই আমার কাছে পর্যাপ্ত। কিন্তু মনীষ সিসোদিয়া তো বলেন শুধু টিভিতে বললে পরে কাজ হবে না। এই কথাটা উনি টিভিতে বলেছেন? এই কথাটা উনি টিভিতে বলেছেন যে টিভিতে বলবে না? আরে বাবা। কিন্তু ইশারা তো এটাই যে আপনি কবিতা নিয়ে থাকুন, না হলে রাজনীতি করুন। না না, সেরকম নয়। এটা কি কোনো কথা হলো নাকি যে আপনি রাজনীতি করুন, না হয় কবিতা বলুন? রাজনীতি কি দেয়? যদি আমি এমন কোনো সাংবিধানিক পদে থাকতাম বা হতাম যেখান থেকে আমি বেতন পেতাম, তাহলে আমি একদম এই কাজগুলো ছেড়ে দিতাম। আমি ফ্রিতে কবিতা পড়তাম যদি পড়তে হতো। তো আমার কাছে যখন টাকার পদ নেই, চাকরি তো আমি আন্দোলনে উপহার দিয়েছি। এটা হয়তো লক্ষ কোটি টাকার সরকার হবে, কিন্তু আমি আবারও বলবো যে সেক্রেটারিয়েটে জল খাইনি, চা খাইনি। আমি এটা বুঝতে পারি না, বাকি পার্টিতে আমি এটা দেখি, এরোপ্লেনের লোকের সঙ্গে দেখা হয়। আমি পাটনা গেছিলাম, একজন নেতার সঙ্গে দেখা হলো, কখনো বিধায়ক হননি, মন্ত্রী হয়নি, শুধু পার্টির নেতা, একটা পার্টির নেতা। আর কুমারবাবু র্যালিতে যাচ্ছেন, আমি বললাম না কবি সম্মেলনে যাচ্ছেন, এখনো করেন? আমি তো বললাম আমি তো এখনো করি, আপনি কি করেন? আমার টিকিট তো তাও অফিস থেকে দেয়, আপনার টিকিটটা কে কিনে দেয়? তো এই প্রশ্নের উত্তর আমি আজ অব্দি পাইনি। ভারতীয় রাজনীতির চাণক্যই এটা বুঝতে পারবেন এটা যে কি। আপনি একজন স্পষ্টবাদী ব্যক্তি, যোগেন্দ্র যাদবের ব্যাপারে আপনি চুপ করেছিলেন কেন? এটাও খুব ভালো প্রশ্ন। আমি আপনাকে বলছি, এই সময় আমি সর্বাধিক প্রয়াস করেছি। আমার আর প্রশান্ত বাবুর বিচারের অসহমতি হলো 180 ডিগ্রির। আমি হলাম সেন্টার টু রাইট, আর প্রশান্ত বাবু হলেন সেন্টার টু লেফট। কিন্তু প্রশান্ত ভূষণের মতো সত্যের জন্য লড়াই করার সৎ ব্যক্তি আর অসাধারণ বন্ধু পাওয়াটা দুর্লভ ছিল। যোগেন্দ্র যাদবের সঙ্গে আমার ভীষণ মতের অমিল, কিন্তু এই দেশে সম্প্রেশনের যে 2-4 জন বড় মাস্টার আছেন যারা খুবই সৎভাবে জীবন কাটায়, তাদের মধ্যে যোগেন্দ্রবাবু একজন। আমার পুরো প্রচেষ্টা ছিল যে কোনোভাবে যাতে বোঝাপড়া হয়ে যায়, কিন্তু এমন একটা সময় এলো যখন আমাকে সবার মতো করে ডেকে বলা হলো, স্যারজি বাকি সব ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, এখন উনি রয়েছেন আর আমি রয়েছি, একজনকে বাঁচতে হবে। আর আমার মনে হলো যে এই সময় আন্দোলনের জন্য, আম আদমি পার্টির ভবিষ্যতের জন্য বেছে নিতে হবে। আস্তে আস্তে পথে নিয়ে আসবো, দেখিয়ে দেবো যে সবাইকে নিয়ে চলতে হয়, বিরোধী দলের বিচার আর অসম্মতিকেও স্বীকার করে নিতে হয়। কিন্তু সেটা ভুল ছিল। আর আমি একটু আগেই বললাম যে ইতিহাস কখনো ভুলকে ক্ষমা করে না। যদি আজ আমি শরশয্যায় পড়ে থাকি আর আমার মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকি, তখন এই সময় আমার মনেও সেই একই ভাবনা, হয়তো সেই শয্যায় আমি এত বেশি কষ্ট পেতাম না, আমি চিৎকার করতাম, তাহলে হয়তো এই কালের গতি আমাকে এখানে নিয়ে আসতো না। এটা স্বীকার করতেই হবে। যোগেন্দ্র যাদবের একটা টুইট আমি দেখেছি। উনি বলেছেন যে যে সময় এটা বলা হয়েছে অরবিন্দ কেজরিওয়াল হয়তো 2 কোটি টাকা নিয়েছিলেন, আমি সেটা বিশ্বাস করিনি, কিন্তু আজ মনে হচ্ছে আমি ভুল করেছিলাম। রাজনীতি পারসেপশনে চলে রজতবাবু, আর আমরা কি করেছি কি করিনি আমি তো আর কোনো সিদ্ধান্তে যুক্ত নই। কেবলমাত্র একজন ব্যক্তি যুক্ত আছেন, উনি ভালো করে সব জানেন, আমার কাছে খবর নেই। কিন্তু যদি মানুষের মধ্যে পারসেপশন নষ্ট হয়ে যায়, মানুষ যদি এর সম্পর্কে অন্যভাবে চিন্তা করে, তাহলে অবশ্যই এটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। এই নির্ণয়ের উপর পুনর্বিচার করি না করি, কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত 1.5 বছর ধরে একই রকমভাবে চলছে। আমি যোগেন্দ্র ভাইয়ের কথাতে সহমত বা অসম্মত হতে পারবোই না, কিন্তু হ্যাঁ, আমি এটা অবশ্যই মানি যে যোগেন্দ্রবাবুর মতন একজন ব্যক্তিত্ব, এই জন্য নয় যে উনি একটা স্বরাজ পার্টি বানিয়েছেন, সেটার তো কোনো মানেই হয় না। উনি নিজের মধ্যেই একটা ইন্ডিভিজুয়াল আওয়াজ, আর ওই লিস্টের মধ্যে, ওই শৃঙ্খলায়, সেই নবরত্নদের মধ্যে আমাকে আমার সর্বশেষ ব্যক্তি বলে মনে হয়। অনেকেরই মনে হয় যে একটা স্বতন্ত্র আওয়াজ আছে। আমি আশা করছি যে অসহমত আওয়াজগুলোকেও জায়গা দেওয়ার স্বাধীনতার যে বই, যেটা আমাদের ভূমিকা রয়েছে, যেটা আমরা শিখেছি, সেটা মেনে নেবে আর সবাই একসঙ্গে মিলেমিশে থাকবে। দুর্নীতি নামক দানবকে উপড়ে ফেলার জন্য যে পার্টির উত্থান হয়েছিল,
আস্তে আস্তে সেই পার্টি থেকে ভালো লোকজনেরা বেরিয়ে যেতে লাগলো। যেসব ভালো মানুষরা এখনো রয়েছে তাদের মধ্যেও ধীরে ধীরে অসন্তোষ বেড়ে যাচ্ছে। তাই কোথাও না কোথাও যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই পার্টির সঙ্গে যুক্ত ছিল, আজ তাদের মনে হচ্ছে যে তাদের বিশ্বাস ভঙ্গ হয়েছে। এই পার্টির ওপর থেকে তারা ভরসা হারিয়েছেন। তাহলে স্যার এবার আপনি এমন কি করবেন যে সেই বিশ্বাসটা আবার ফিরে আসে? দেখুন, প্রথম কথা তো পার্টির উপর থেকে আমি বিশ্বাস হারাইনি। আমি আবার আপনাদের বলছি, নন্দবংশ কিন্তু মগধ নয়। দু একজন মানুষের নিজস্ব অহংকার আর ছোট মানসিকতা কিন্তু পার্টি নয়। আম আদমি পার্টি হলো সেই সব হাজার হাজার কর্মকর্তা যারা গালিগালাজ খেয়েও আমাদের জন্য লড়ে। এই কর্মকর্তারা যদি তারা জেগে ওঠে তাহলে পার্টি আত্মশুদ্ধি করবে। পার্টি নদীর মতো বয়ে চলে, সে নিজেকে শোধন করতে জানে, নিজেকে শোধন করবে। আপনি আমাদের যুব সমাজের জন্য একটা ছোট্ট, যেটা আপনার পছন্দের কবিতা, সেটা ছোট্ট কয়েকটা লাইন যদি শুনিয়ে দিন। যেমন অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে যে রোজ যুব সমাজের জন্য কবিতা শোনাতে হবে। আচ্ছা, কিন্তু জনতার অনুরোধ তো আপনি না রেখে পারবেন না। স্যার, আপনার অনেক শ্রোতা আছে এখানে। স্যার, আপনার অনেক ফ্যান আছে स्वयं এখানে। से दूर हो तुम भी, स्वयं से दूर हैं हम भी, बहुत मगरूर हो तुम भी, बहुत मगरूर हैं हम भी, बहुत मशहूर हो तुम भी, बहुत मशहूर हैं हम भी, अतः मजबूर हो तुम भी, अतः मजबूर